চারিদিকে অনেক গোলমালের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে যাব তখনই মাথার মধ্যে ঝিমঝিম করে ব্যথা শুরু হয়ে গেল। তবুও অনেক কষ্টে চোখটা খুলে তাকালাম। চোখের সামনে বিশাল আকাশ আর মেঘ চোখে পড়ছে। অনুভব করতে পারলাম যে আমি শুয়ে আছি। ঠিক সেই সময় পাশের থেকে একজন বলে উঠল, মাতব্বর সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, ছেলেটার জ্ঞান ফিরে আসছে, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি নিশ্চিন্ত করলেন, আমার অনেক চিন্তা হচ্ছিল। দুজনের কথাবার্তা শুনে আমার তো হুঁশই উড়ে গেল। কি বলল লোকটা? আমার জ্ঞান ফিরে আসছে মানে? আমি অজ্ঞান হলাম কখন? আর আমি কোথায় বা আছি? এসব চিন্তা করে ওঠা বসার চেষ্টা করলাম, কিন্তু শরীরে এক ফোঁটাও শক্তি পেলাম না। তখনই পাশ থেকে আবারও বলে উঠল, মাতব্বর সাহেব, আপনি ছেলেটাকে ধরে বসিয়ে দিন, ওর এখন একটু বিশ্রামের প্রয়োজন। কথাটি শেষ হতেই এক হাত আমার মাথার নিচে এসে ধরল, তারপর হাত ধরে আস্তে করে টান দিয়ে বসিয়ে দিল। বসার পরই তো আমার চোখ কপালে উঠে গেছে, কারণ আমার চারিদিকে প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে। তাদের কাউকেই আমি চিনি না। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না যে কোথায় আছি। চারিদিকে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম। আমাকে একটা খাটের ওপর শুইয়ে রাখা হয়েছে। তখন একজন ব্যক্তি পাশ থেকে আমার শরীরে হাত দিয়ে বলল, এখন কেমন লাগছে বাবা তোমার? লোকটাকে দেখে বুঝতে পারলাম সে একজন ডাক্তার। তারপর বললাম, হ্যাঁ, বেশ ভালো লাগছে। কিন্তু আপনারা কারা? আর আমি বা এখানে কি করছি? এই জায়গাটির নাম কি? ডাক্তার বললেন, তোমাকে এখানে একটা বাসের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তাই স্থানীয়রা তোমাকে এখানে নিয়ে আসছে। তুমি অনেক সময় ধরে অজ্ঞান ছিলে। আর এটা হলো একটা গ্রাম। আমি গ্রামে কেমন করে আসলাম? আমার তো যতদূর মনে পড়ে, আমি একটা জায়গায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। তারপর একজন আমার পাশের সিটে বসলো, কিন্তু এরপর আর আমার কিছু মনে নেই। আমার মাথাটাও কেমন ব্যথা করছে। হ্যাঁ, বাসের হেল্পার তোমাকে অনেক সময় ধরে লক্ষ্য করছিল, কিন্তু তুমি ঘুমিয়েছিলে। তোমার গন্তব্যস্থল থেকে তুমি অনেক দূরে চলে আসছো, তাই তোমাকে ডাকতে গিয়ে দেখে তুমি অজ্ঞান হয়ে গেছো। তাই এখানকার মাতব্বর খবর দিয়ে তোমাকে স্থানীয়দের কাছে তুলে দেয়। কিন্তু এইবার বলো তো বাবা, তোমার নাম কি আর কোথায় থাকো? আমার নাম? আমার নাম কি? আর আমিই বা কে? আমার তো কিছু মনে পড়ছে না। আর কই থেকে আসলাম কিছুই তো মনে পড়ছে না। উফ, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। থাক বাবা, তোমাকে এখন কিছু মনে করতে হবে না। আমার মনে হয় অজ্ঞান করার জন্য তোমার পিছনে স্মৃতি চলে গেছে। তুমি এখন শুয়ে বিশ্রাম নাও। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আর তোমার পাশে যে বসে আছে, উনি হলো এই গ্রামের মাতব্বর সাহেব। তুমি এখন ওনার বাড়িতেই থাকবে। আচ্ছা মাতব্বর সাহেব, আমাকে এখন যেতে হবে। আমি গেলাম। আর কোনো অসুবিধা হলে আমাকে খবর দিয়েন। এই বলে ডাক্তারটা চলে গেল। তারপর মাতব্বর সাহেব আস্তে করে আমাকে শুইয়ে দিলেন। তারপর বললেন, এই ছেলে শোনো, এখন শুয়ে বিশ্রাম নাও। তুমি অনেক ক্লান্ত, একটু পর তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে তিনি চলে গেলেন। আমিও একটু আরাম করার জন্য বিছানায় শুয়ে থাকলাম। একটু পরে সে মাতব্বর সাহেব আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি তো গিয়েই অবাক, কারণ সেখানে অনেকগুলো ঘর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পাশেই কয়েকটা ধানের গোলা রাখা। অবশ্য এলাকার মাতব্বর বলে কথা, থাকতে তো হবেই এসব কিছু। তারপর তিনি আমাকে নিয়ে একটা ঘরে গেলেন। দরজা খোলাই ছিল, তাই আমি প্রবেশ করতেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক মহিলা বিছানাটা পরিষ্কার করলেন। মহিলাটি মাতব্বর সাহেবকে দেখে বললেন, ও, তুমি এসে গেছো। আমি তো এই ছেলেটার জন্য অনেক চিন্তা করছিলাম। যাক বাবা, সুস্থ আছে, এতেই অনেক। এখন নাও, ওকে একটু বিশ্রাম করতে দাও, আমি রান্না করি গিয়ে। এই বলে মহিলাটি চলে গেলেন। মহিলাটির কথাতেই বুঝতে পারলাম যে তিনি মাতব্বর সাহেবের স্ত্রী। তারপর আমাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন। আমি মাতব্বরকে বললাম, আচ্ছা, আমি কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। এখন থেকে আঙ্কেল বলেই ডাকবে। আচ্ছা, তুমি এখন বিশ্রাম নাও, আমি দোকান থেকে আসি। আঙ্কেল, আপনার কিসের দোকান? আমার একটি বড় মাছের আড়ত আছে, অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেল চলে গেলে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যা লেগে গেছে, তাই রুমে এসে বসে থাকলাম। অতীতের কিছুই মনে পড়ছে না।
এমনকি নিজের নামটাকেও মনে করতে পারছি না। এসব ভাবতে ভাবতেই মাথাটা ব্যথা করা শুরু করে দিল। তাই আবার শুয়ে পড়লাম। রাতে আঙ্কেল এসে খাবার জন্য ডাক দিল। সুস্থতা বোধ করছি এখন, তাই নিজে গিয়েই আঙ্কেলের সাথে খাবার খেতে যোগ দিলাম। খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর চিন্তা করতে লাগলাম, আমি কোথায় এসে পড়লাম? এখানের কাউকেই তো আমি চিনি না, কিন্তু সবাইকেই নিজের আপন বলে মনে হচ্ছে। সবাই নিজের পরিবারের মতোই ব্যবহার করছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা কারোর ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কেউ পাশে দাঁড়িয়ে আছে। তখন চোখটা ভালো করে তাকিয়ে তো আমি ভাষা হারিয়ে ফেললাম। এত সুন্দর একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মেয়েটাকে তো আমি বাড়িতে আসার পর থেকে কোথাও দেখিনি। খানিকটা অপ্রস্তুত হয়ে উঠে বসতে গেলাম। তখনও মেয়েটা আবার বলে উঠল, এই এই কি করছেন কি? আপনি তো অসুস্থ, আর আমাকে দেখে উঠে বসতে হবে না। আমি এ বাড়িরই মেয়ে। আম্মু বলল আপনাকে ঘুম থেকে ডেকে দিতে, তাই ডাকতে আসলাম। আচ্ছা, আপনি এখন আস্তে করে উঠে ফ্রেশ হয়ে নেন। আপনার সাথে পরে কথা বলবো। আমি যাই আপনার খাবারটা নিয়ে আসি। এই বলে মেয়েটা প্রায় দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমিও ভাবতে লাগলাম, মেয়েটা যদি এই বাড়ির হয় তবে গতকাল দেখতে পেলাম না কেন? ও, মনে হয় অন্য কোথাও ছিল, তাই দেখতে পাইনি। থাক, এসব ভেবে কাজ নেই। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর উঠে ফ্রেশ হয়ে আবার রুমে এসে বিছানায় বসলাম। একটু পরেই মেয়েটা রুমে খাবার নিয়ে আসলো। আমার হাতে খাবার দিয়ে বলল, উফ, আমি তো পানি আনতেই ভুলে গেছি। একটু ওয়েট করেন, আমি পানি আনতেছি। মেয়েটা আবার পানি আনতে চলে গেল। আমার খিদেটাও বেশ ভালো করে লেগেছিল, তাই আর দেরি না করে খেতে শুরু করে দিলাম। খাবারটা অনেক মজার হয়েছে। একটু পরেই মেয়েটা পানি নিয়ে রুমে চলে আসলো। এরপর টেবিলের উপর গ্লাসটা রেখে একটা চেয়ার টেনে পাশে বসলো। তারপর বলতে শুরু করলো, আমি গতকালই আপনার সম্পর্কে জানতে পারলাম যে একজন এসেছে, তার নাকি আগের কিছু কথা মনেই নেই। আমি একটু অন্য কাজ করছিলাম, তাই আপনার সাথে গতকাল দেখা করতে পারিনি। আর আমার কাছে সবচেয়ে মজা লেগেছে এটা শুনে যে আপনার নাকি নিজের নামটাই মনে নেই। এরকম আবার হয় নাকি? আচ্ছা, সত্যিই কি আপনার নিজের নামটা মনে নেই? আমি মেয়েটার কৌতূহল দেখে একটু অবাকই হলাম। তারপর আস্তে করে বললাম, না, আমার নিজের নামটা মনে নেই। এমনকি আমার বাড়ি কোথায়, আমার পরিবারের কথা কিছুই মনে নেই। আর যখনই এসব মনে করার চেষ্টা করছি তখন আমার মাথাটা খুব ব্যথা করছে। মেয়েটি বলল, ও, আপনার তো নিজের নামটাই মনে নেই, তাহলে আর নাম শুনে লাভ নেই। আমার নাম হলো নীলা, আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, আপনার যেহেতু নাম মনে নেই, তাই কি বলে আপনাকে ডাকবো? আমি কি আপনাকে একটা নতুন নাম দেব? আমি বললাম, হ্যাঁ, নতুন নাম দিতে পারেন, সমস্যা নেই। নীলা বলল, আচ্ছা, আমি তাহলে আমার একটা পছন্দের নাম দেব আপনাকে। নামটা অবশ্য আমার নামের সাথে কিছুটা মিল আছে। তাহলে আজ থেকে আমি আপনার নাম দিলাম নিলয়। আপনাকে নিলয় বলেই ডাকবো। নামটা কেমন হয়েছে? হ্যাঁ, নামটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আমার খাবার খাওয়া শেষ, এখন আপনি এগুলো নিয়ে যেতে পারেন। ও, আমাকে আপনি করে কেন বলছেন? প্লিজ তুমি করে বলবেন। আমি আপনার থেকে ছোট, তাই তুমি করে ডাকলেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো নিয়ে যাও। তারপর নীলা সব কিছু নিয়ে গেল। তবে রুম থেকে বের হওয়ার সময় বলে গেল, নিলয় সাহেব, আপনার কিছু লাগলে আমাকে ডাকতে পারেন। এটা বলেই মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আমিও মনে মনে হাসলাম, সত্যি পাগল একটা মেয়ে। তারপর বিছানায় শরীরটা হেলান দিয়ে বসে থাকলাম। আর তখনই আঙ্কেল মানে নীলার বাবা আসলো। আমি আঙ্কেলকে সালাম দিলাম। তারপর তিনি এসে আমার পাশে বসলো। তারপর বলল, এখন তোমার কেমন লাগছে বাবা? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, অনেক ভালো লাগছে এখন। তবে আপনারা তো আমাকে পরিবারের একজন করে নিয়েছেন, এর থেকে আর কতটা বেশি আশা করা যেতে পারে? এমন কথা আর কখনো যেন না শুনি। তোমার অতীত স্মৃতিতে হারিয়ে ফেলেছো, এখন তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। এই অবস্থায় যদি তোমাকে আমরা আপন করে না নিই, তাহলে তুমি কোথায় যাবে? অতএব স্মৃতি না ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। আর সুস্থ হয়ে নাও, আমার দোকানে তোমাকে কাজ দেব। আচ্ছা, তোমাকে কোনো নামে ডাকতে পারি? নিলয় নামে ডাকো বাবা ওনাকে। আমি ওনাকে এই নামটা দিয়েছি। ভালো হয়েছে না বাবা? কথাটা শুনে দরজার দিকে তাকালাম। দেখি নীলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তাহলে তুমি আমার মেয়ের পাল্লায় পড়েছো? কেন আঙ্কেল?
আসলে আমার মেয়েটা সবার সাথেই খুব মিশুকে। বাড়িতে নতুন কেউ আসলে অল্প সময়ের মধ্যে ভাব জমিয়ে নেয়। আর তুমি তো একেবারেই অচেনা, তাই মনে হয় ভাব জমাতে বেশি সময় লাগেনি। নামটাও দেখি ঠিক করে ফেলেছে। এই বলে মুচকি হাসলেন। আচ্ছা নীলামা, তুই নিলয়কে ভালোভাবে দেখে রাখবি। ও সুস্থ হলেই আমাদের দোকানে নিলয়কে কাজ দেব। আচ্ছা নিলয়, তুমি তাহলে থাকো, আমি দোকানে চলে গেলাম বলে আঙ্কেল উঠে চলে যায়। নীলাও তার বাবার সাথেই চলে যায়। তারপর এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। গোসলটা সেরে আসার দরকার, তাই ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হতেই দেখি নীলা খাবার নিয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখেই বলে উঠল, এই যে আপনার খাবার নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নিন। আমি খেতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আব্বু আপনার জন্য এই শার্ট আর এই প্যান্ট কিনে দিয়েছে বলে নীলা চলে গেল। তারপর আমি কাপড় চেঞ্জ করে খেয়ে নিলাম। খাওয়ার পর নীলা এসে সবকিছু নিয়ে গেল। খাওয়ারটা একটু বেশি হয়ে গেছে বলে পেট ভার লাগছিল, তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম জড়ো হয়ে গেল। একটানা ঘুমিয়ে বিকাল হয়ে গেল। হঠাৎ করেই মুখের ওপর বৃষ্টির পানির মতন পড়তে লাগলো। ঘুম চোখে নিয়েই তাড়াতাড়ি উঠে বললাম, এই ঘরের চাল ছিদ্র হয়ে গেল কেমন করে? কথাটা বলতেই কেউ মিষ্টি করে হেসে দিল। হাসিটা শুনি ঘুম উদাও হয়ে গেল। তাকিয়ে দেখি নীলা হাসছে আর হাতে পানির গ্লাস। আমি একটু ভুরু কুচকে বললাম, এই এত হাসার কি হলো? এই যে আপনি বললেন না যে চাল ছিদ্র হয়ে গেছে, তাই শুনি হাসলাম। মুখে দিলাম পানির ছিটা আর বলে কিনা ছিদ্র হয়ে গেছে। নীলার কথা শুনে ঘরের চালের দিকে তাকালাম। হ্যাঁ, সবই তো ঠিক আছে। তার মানে আমি একটু বেশিই ভয় পেয়েছি। যাক, ব্যাপার না। আচ্ছা নীলা, এমন করে ঘুম থেকে ওঠালে কেন? কি করবো এছাড়া বলেন? অনেক সময় ধরে ডাকছি, বাট কোনো সাড়াই নেই আপনার। তাই তো পানির ছিটা দিলাম। এখন উঠে ফ্রেশ হয়ে নেন, আপনাকে নিয়ে ঘুরতে বের হব। ওকে, ঠিক আছে। তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নীলা আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এই কয়দিন ঘর থেকে বের হইনি, তাই বাইরের নতুন পরিবেশ সম্পর্কে কিছুই জানতাম না, আর কিছু চিনিও না। বাইরে এসে অনেক ভালো লাগছে। নীলা আমাকে একটা নদীর পাড়ে নিয়ে গেল। জায়গাটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগলো। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা পরিষ্কার জায়গাটা আমার মনের ভিতরে হালকা জায়গা করে নিল। নদীতে হালকা ঢেউ খেলা করছিল। আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকলাম। হঠাৎ নীলা বলে উঠল, নিলয় সাহেব, আপনাকে এখানে কেন নিয়ে আসলাম জানেন? আমি বললাম, কেন আবার ঘুরতে নিয়ে আসলে? হ্যাঁ, সেটাও ঠিক, তবে আরও একটা কারণ আছে। আসলে আমি ভাবলাম যে আপনাকে বাইরের পরিবেশে ঘোরাঘুরি করালে যদি স্মৃতিটা ফিরে আসে। কারণ আপনার তো অতীত আছে, আপনার পরিবার আছে, নিশ্চয়ই আপনার বাবা মা আপনার জন্য অনেক চিন্তায় আছেন। হ্যাঁ, সেটা ঠিক বলেছ, তবে কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা নীলা, চলো, প্রায় সন্ধ্যা হয়ে আসলো, বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলেন যাই। তারপর দুজন মিলে বাড়ির দিকে পা বাড়ালাম। একটু পর বাড়িতেই চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে থাকলাম আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম যেন আমার আগের স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরেই রাতের খাবারের জন্য ডাক পড়লো। শুয়ে থাকতেই ভালো লাগছিল, কিন্তু পেটটাও মানছিল না। খিদেটাও ভালোভাবেই লেগেছে, তাই খেতে চলে গেলাম। আঙ্কেল আন্টি আর নীলা খাবারের সামনে করে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, হ্যাঁ নিলয়, বসে পড়ো, খেতে খেতে তোমার সাথে কথা বলি। হ্যাঁ, বসছি। তারপর সবার সাথে খেতে বসে গেলাম। খাওয়ার একটু পর আঙ্কেল আবার বলল, আচ্ছা নিলয়, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ আঙ্কেল, আমি একদম সুস্থ আছি। আঙ্কেল, তাহলে তো ভালোই হলো। আর কতদিন ঘরে বসে থাকবে? বসে থাকতে থাকতে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। আমি ভাবছি কাল থেকে আমার সাথে দোকানে গিয়ে বসবে। এতে তোমার মনটাও ফ্রেশ হবে, আর মানুষের সাথে মিশলে তোমার স্মৃতিটাও ফিরে পাবে। কি বলো তুমি? হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। আমি কাল থেকেই আপনার সাথে দোকানে গিয়ে কাজ করব। আমারও বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তারপর খাবার শেষ করে রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দেওয়া দরকার, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমটা ভেঙে গেল। তারপর নদীর পাড় থেকে একটু হেঁটে আসলাম। মনটা ভালো ফুরফুরে হয়ে গেল। বাড়িতে এসে সকালের খাবারটা সেরে নিলাম। তারপর আঙ্কেলের সাথে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাজারটা বেশি দূরে নয়, অল্প সময়ের মধ্যেই আমরা দোকানে পৌঁছে গেলাম। দোকানে গিয়ে আঙ্কেল যা দেখালো সেটা দেখেই তো চোখ কপালে উঠে গেল। বাজারের একপাশে সবটা জুড়ে মাছের আড়ত, আর সেটাও আঙ্কেলের নিজের। যা দেখলাম তাতে প্রচুর টাকা সেই আড়ত থেকে। আঙ্কেল আমাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। তারপর একটা খাতা এগিয়ে দিয়ে বললেন, আচ্ছা নিলয়, দেখো তো তুমি এই হিসাবগুলো বোঝো নাকি?
আঙ্কেলের কথাতে খাতাটার দিকে তাকালাম, দেখলাম সবটাই শুধু আড়তের মাছের হিসাব। সবই বুঝলাম, তাই বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি সব হিসাবই পারবো। ওকে, তাহলে অনেক ভালো হলো। তুমি এখন থেকে এই হিসাবগুলো দেখে শুনে রাখবে। এখানে এটাই তোমার কাজ, আর বাকি সব কিছু আমি আর কর্মীরা দেখে নেব। আঙ্কেল, আপনি নিশ্চিন্তে আপনার কাজে যেতে পারেন, আমি সামলে নিতে পারবো। আমার কথা শুনে আঙ্কেল মিষ্টি একটা হাসি দিলেন আর সবকিছু বুঝিয়ে দিয়ে নিজের কাজে চলে গেলেন। তারপর আমিও কাজের দিকে চোখ দিলাম। সব হিসাবগুলোই বেশ সহজ, তাই একটার পর একটা সমাধান করতে লাগলাম। আমার কাজ হলো হিসাব ঠিক রাখা আর কাস্টমারকে আঙ্কেলের কাছে পাঠিয়ে দেওয়া। মনোযোগ দিয়ে কাজগুলো করতে লাগলাম। একটু পর একজন কাস্টমার এসে বলল, ভাই, আমার এই মাছটা লাগবে, এটার দাম কত? আপনার কাছে কি আছে মাছটা? লোকটার এই কথা বলতেই আমার মনে হলো আমি যেন এরকম কথা আগেও শুনেছি, যে ভাই, এটা কি আছে আর এটার দাম কত? চোখের সামনে অস্পষ্ট কিছু ভেসে আসছে আর অনেক মাথা ব্যথা করছে। আমি লোকটাকে আঙ্কেলের কাছে পাঠিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে পড়লাম, যেন আমাকে কেউ বলছে, ভাই, এটার দাম কত? কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছি না। উফ, আর সহ্য করতে পারছি না, প্রচন্ড মাথা ব্যথা করছে। আমার পাশেই একজন লোক কাজ করছিল। আমার এই অবস্থা দেখে সে আঙ্কেলকে খবর দিল। একটু পরে আঙ্কেল আসলো। আমার অবস্থা দেখে তো কি করবে কিছুই বুঝতে পারছে না। তার কোলের ওপর আমার মাথাটা রেখে জিজ্ঞেস করলো, নিলয় বাবা, কেমন লাগছে তোমার? আঙ্কেল, আমার খুব মাথা ব্যথা করছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তারপর আঙ্কেল ফোনটা বের করে ডাক্তারকে খবর দিল। এদিকে আমার চোখের সামনে শুধু অস্পষ্ট কিছু ছবি ভেসে আসছে। আমি আর সহ্য করতে পারছি না। একটু পর ডাক্তার সাহেব এসে আমাকে চেক আপ করতে লাগলেন। আমার থেকে সমস্ত কিছু শুনে বললেন, বাবা, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই তোমার আগের স্মৃতিতে এরকম কোনো ঘটনা ঘটেছিল, তো সেটা এসে চাপ দিচ্ছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে। মাতব্বর সাহেব, আপনি ছেলেটিকে বাসায় নিয়ে যান। তারপর আঙ্কেল আমাকে নিয়ে বাসায় চলে গেলেন। আমার অবস্থা দেখে সবাই এগিয়ে আসলো। আমাকে সবাই ধরে রুমে নিয়ে গেল। ডাক্তার ওষুধ দিয়েছে মাথা ব্যথাটা কমানোর জন্য। নীলা আমার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু এতই খারাপ লাগছে যে হাত দিয়ে খেতে পারবো না। তাই নীলা আমাকে খাইয়ে দিল। ওষুধটা খেয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মাথাটা ভার হয়ে আছে। আস্তে করে বিছানা থেকে উঠে বাইরে গেলাম। দেখি প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তারপর বিছানায় বসে অতীতকে মনে করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু অনেক চেষ্টা করেও পারলাম না। হঠাৎ করেই দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। তাকাতেই দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। তখন আমাকে বলল, আসতে পারি নিলয় সাহেব? ভিতরে আসো। তারপর নীলা ভিতরে এসে আমার সামনে বসলো, হাতে চায়ের কাপ আর একটা খবরের কাগজ। নীলা আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। তারপর চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিলাম। বাহ, চায়ের স্বাদটা চমৎকার হয়েছে। হঠাৎ নীলা বলে উঠল, হেই, আপনি পেপার পড়তে জানেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে ভাবলাম স্মৃতি হারানোর জন্য লেখাপড়া ভুলে গেছেন। আচ্ছা, একবার এই পেপারটা আমার সামনে পড়েন তো, বলেই কাগজটা এগিয়ে দিল। নীলার হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম নীলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন আপন কাউকে অনেক দিন পর দেখতে পেয়েছে। তাই আমি কাগজটা পড়া থামিয়ে দিলাম। বাহ, আপনি তো দেখছি অনেক ভালো পড়তে পারেন। আমি আর ভাবছিলাম আপনি হয়তো লেখাপড়া জানেন না। যাক, ভালোই হলো। আচ্ছা, তাহলে তো আপনি আমাকে ক্লাসের পড়াগুলো পড়তে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, যদি পারি তাহলে সাহায্য করব। ওকে, তাহলে আপনি থাকেন, আমি এখন আসি, বলে নীলা বাইরে চলে গেল। মাথাটা আবার ঝিমঝিম করতে লাগলো, তাই রেস্টের জন্য শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমটা ভেঙে যায়। বাইরে ঘুরতে গেলাম। হঠাৎ মনে পড়লো সেই নদীর তীরের কথা, যেখানে নীলা আমাকে নিয়ে গেছিল। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তাই আর দেরি না করে নদীর তীরে চলে গেলাম। সকালের হালকা হাওয়া যেন আমাকে পাগল করে তুলেছে। পানির মধ্যে পা দুটো ডুবিয়ে বসে থাকলাম। মনটা সম্পূর্ণ হালকা হয়ে গেল। শরীর থেকে সব ক্লান্তি চলে গেল, যেন নতুন একটা জীবন পেলাম। কিছুক্ষণ পর ক্ষুধা লেগে গেল, তাই বাড়িতে চলে আসলাম। বাড়ির মধ্যে প্রবেশ করতেই নীলা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর ভুরু কুঁচকে বলল, এই, আপনি কোথায় গেছিলেন? সেই সকাল থেকে আপনাকে খুঁজে পাচ্ছি না। জানেন আমরা কতটা চিন্তায় পড়ে গেছিলাম? আসলে সকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, তারপর নদী থেকে ঘুরে আসলাম।
সত্যি সকালে এই পরিবেশটা অনেক ভালো ছিল। দেখতে হবে না কাদের এলাকা এটা। যাক, ব্যাপার না, এখন ফ্রেশ হয়ে খেতে আসুন, আমি গিয়ে আম্মুকে একটু সাহায্য করি। এটা বলে নীলা চলে গেল। তারপর আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাবছি আজকে আঙ্কেলের সাথে দোকানে যাব, কারণ ঘরবন্দি থাকতে একদম ভালো লাগছে না। ও, খিদেটাও ভালোভাবে লেগেছে, তাই দেরি না করে খেতে চলে গেলাম। আমাকে দেখে আঙ্কেল বসতে বলল, তারপর খেতে বসে গেলাম। আন্টি ভাত বেড়ে দিল। বেশ ভালো হয়েছে আজকের খাবারটা, একদম মুখে লেগে থাকার মতন। একটু পর আন্টি বলল, নিলয় বাবা, যদি পারো আমার মেয়েটাকে একটু পড়িয়ে দেবে তো, ও পড়তেই চায় না। তোমার কথা মনে হয় শুনতে পারে, তুমি একটু নীলাকে সময় দাও, যদি কিছু মনে না করো। আন্টির কথা শুনে তার দিকে তাকালাম। ওকে, ঠিক আছে আন্টি, আমি আজকে সন্ধ্যায় নীলাকে নিয়ে পড়তে বসাবো, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর নীলাকে বললাম, এই শোনো, আজকে সন্ধ্যায় বই নিয়ে আমার রুমে এসো। নীলা আমার কথা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। তারপর খাওয়ার শেষে নিজের রুমে চলে আসলাম। একটু পর দেখি আঙ্কেল দোকানে যেতে বের হচ্ছে। আমি গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়ালাম। কি নিলয়, কিছু বলবে নাকি? হ্যাঁ আঙ্কেল, বলছি যে আজকে আপনার সাথে আমি দোকানে যাব। সে কি, তোমার শরীরটা তো ভালো না, তুমি কিভাবে যাবে? না আঙ্কেল, আমি একদম ঠিক আছি, শরীরটা এখন অনেক ভালো, আমি কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে, চলো। তারপর আঙ্কেলের সাথে দোকানের উদ্দেশ্যে চললাম। একটু পর দোকানে এসে পৌঁছালাম। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তাই আমিও নিজের আসনে বসে কাজে মন দিলাম। কিছুক্ষণ পরেই কাস্টমার আসা শুরু করলো। আমিও সবার সাথে কথা বলে অর্ডার নেওয়া শুরু দিলাম। বেশ ভালো লাভ হয়েছে। আঙ্কেলও আমার কাজ থেকে খুশি হলেন। সারাদিন কাজ করলাম। বিকেলে আঙ্কেল আমাকে নিয়ে নিউ মার্কেটে গেল। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল এখানে নিয়ে আসলেন কেন? নিলয়, তোমার জন্য একটা ফোন কিনবো, তাই এখন তোমার একটা ফোনের প্রয়োজন। তারপর ভালো একটা ফোন কিনে দিলেন। ফোনটা পেয়ে অনেক ভালো লাগলো। দুজনে মিলে বাড়িতে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকলাম। হঠাৎ দরজায় কারোর পায়ের আওয়াজ শুনলাম। তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি কি আসতে পারি? হ্যাঁ অবশ্যই, ভিতরে আসো। তারপর নীলা রুমে এসে বিছানায় বসলো, একদম আমার সামনে, হাতে কয়েকগুলো বই। বুঝলাম যে বেশ ভালো করেই প্রস্তুতি নিয়ে এসছে। বইগুলো আমার সামনে রেখে বলল, এই যে নিলয় সাহেব, আমাকে পড়িয়ে দিন, দেখি কেমন পারেন। বইগুলো থেকে একটা হাতে নিলাম। কভারে লেখা দেখলাম গণিত বই এটা। তারপর বইটা খুলতেই দেখতে পেলাম আমি তো সবগুলো অঙ্ক পারি, এক্কেবারে সহজ। আমাকে চুপ করে থাকা দেখি অবাক হয়ে গেল। এই যে, আপনি চুপ করে আছেন কেন? এই অঙ্কগুলো কি আপনি পারেন? আমাকে শিখিয়ে দিন না। নীলার কথা শুনে ওর মুখের দিকে তাকালাম। আরে নীলা, সব অঙ্ক আমি পারি, আসো তোমাকে দেখিয়ে দিই। তারপর নীলাকে বইগুলো পড়াতে শুরু করলাম। বেশ ভালোই লাগছিল পড়াতে। সব পড়া শেষ হয়ে গেলে নীলা বই গুছিয়ে নিল। তারপর বিছানা থেকে নেমে বলল, এই যে মিস্টার, আপনার ফোন নাম্বারটা দিন তো। আমার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে? আমি আপনার সাথে রাতে ফোনে কথা বলবো, আপনার সাথে সবকিছু শেয়ার করব, যাতে আপনার আগের কথাগুলো মনে পড়ে যায়, প্লিজ দিন। আমি আর নীলার কথাটা ফেলতে পারলাম না, আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর নীলা রুম থেকে চলে গেল। আমিও খবরের কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। একটু পর খাবার খাওয়ার জন্য ডাক পড়লো। তারপর খাবার খেতে রুমে চলে আসলাম। বিছানায় বসার একটু পরেই মোবাইলে একটা কল আসলো। নিশ্চয়ই নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। কেমন আছেন? একটু আগেই তো রুম থেকে গেলে, আবার এখন বলছো কেমন আছি? তো বলো, কি বলার জন্য ফোন দিয়েছো? আচ্ছা, আপনার কি এখনো আগের কথা কিছুই মনে পড়ে না? না, কিছুই মনে পড়ে না, কিন্তু কিছু অস্পষ্ট ছবি চোখের সামনে ভেসে আছে। আমি জানি না সেগুলো কিসের ছবি। আচ্ছা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। তারপর নীলা কিছুতেই ফোন রাখবে না, কথা বলেই যাবে। অনেক কষ্টে বুঝিয়ে ফোন কেটে দিয়েছি। তারপর আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। একটু পর আঙ্কেলের সাথে দোকানে চলে গেলাম। সারা দিন কাজ করে বিকেলবেলা বাসায় আসলাম। তারপর ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। ঠিক তখনই নীলা আমার সামনে এসে দাঁড়ালো। এই, আপনি কোথায় যাচ্ছেন? এই তো একটু বাইরে থেকে ঘুরে আসবো। আমাকে সাথে নিয়ে যেতে হবে, কখন কি হয় বলা যায় না। ওকে, ঠিক আছে, চলো। তারপর দুজন মিলে ঘুরতে বের হলাম। প্রথমে গেলাম আমার প্রিয় নদীর তীরে। আজকে বাতাসটাও যেন অন্যরকম লাগছে। দুজনে নদীর পানিতে কিছুক্ষণ মজা করে মাঠের মধ্যে গেলাম। অনেক বড় জায়গা। নীলা ওদের জমির সীমানাটুকু দেখালো। পুরো জায়গায় একটা বড় ফ্যাক্টরি বসানো যাবে। নীলা আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখালো। তারপর বাজারে গেলাম।
আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা লাগবে। নীলা অনেক খুশি মন নিয়ে ঘুরতে লাগলো। মনে হয় ঘুরতে বেশ পছন্দ করে। প্রায় সন্ধ্যার দিকে দুজনে বাসায় ফিরলাম। তারপর হাত মুখ ধুয়ে রুমে চলে গেলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। অচেনা একটা জায়গা, একটা বছর পার হয়ে গেল। এই কয়দিনে নীলা প্রত্যেক রাতেই আমার সাথে কত কথা বলতো। আমার সব পছন্দ অপছন্দের কথা জিজ্ঞেস করতো। আমি কি করতে পছন্দ করি সব কিছু। আস্তে আস্তে বুঝলাম নীলা আমাকে পছন্দ করে ফেলেছে। আমি অনেকবার নীলাকে বলেছি যে এসব কিছু করো না, এটা জাস্ট তোমার আবেগ ছাড়া আর কিছুই না। তুমি কথা বলা বাদ দাও, আঙ্কেল আন্টি জানলে অনেক কষ্ট পাবে যে তাদের বাড়িতে থেকেই গোপনে তার মেয়ের সাথেই কথা বলছি। কিন্তু নীলা নাছোড়বান্দা, আমার সাথে কথা বলবেই। এক পর্যায়ে আমাকে ভালোবাসার কথাও বলে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো নীলার বাবা মা জেনে যায় যে আমি নীলার সাথে রাতে কথা বলি। তাই আঙ্কেল আমাকে ডাক দেন। আমি আঙ্কেলের সামনে গিয়ে বসলাম। দেখো বাবা, তুমি যথেষ্ট বড় হয়েছো এবং সবকিছু বোঝার ক্ষমতা হয়েছে। আমার মেয়েটা সবকিছু করছে আবেগের বশে। এখন তুমি যদি ওকে না বুঝিয়ে বলো তাহলে নীলা পেয়ে বসবে। আর তাছাড়া তোমার আগের লাইফে কি আছে সেটা আমরা তুমি কেউ জানি না। সো আমার একটাই রিকোয়েস্ট যে তুমি নীলাকে বুঝিয়ে বলো। আঙ্কেল, নীলা বলল যে ও আমার সাথে এই জন্য কথা বলছে যাতে করে আমার স্মৃতি ওরে আসে। বাট এটা তো এত দূর গড়াবে বুঝিনি। আমি নীলাকে বুঝিয়ে বলবো। তারপর সেখান থেকে চলে আসলাম। নীলাকে ডেকে নিয়ে বুঝিয়ে বললাম, বাট নীলা কিছুতেই মানবে না। ও নাকি আমাকে অনেক ভালোবাসে, কান্না করে দিচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে রুমে চলে আসলাম। রাত প্রায় 8টা বাজে। আজ পাশের বাসায় একটা বাচ্চা হয়েছে। এখন কান্না শুরু করে দিয়েছে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। চোখ পরপর সামনে ভাসতে লাগলো। একটা বাচ্চা কান্না করছে আর তার মা থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সবকিছুই অস্পষ্ট। মাথার ব্যথাটা প্রচুর করতে লাগলো। একসময় আমার আগের সব স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, সব মনে পড়ে গেছে। আমি খুশিতে এক দৌড়ে আঙ্কেলের কাছে চলে গেলাম। সাথে নীলা এবং আন্টিও আছে। আঙ্কেল, আমার সবকিছু মনে পড়ে গেছে। আমার স্মৃতি ফিরে এসছে। আমার নাম হলো মাহফুজ। আমার বাসা শহরে আর আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আছে। সবচেয়ে বড় কথা, আমি বিবাহিত আর আমার ছোট্ট একটা মেয়ে আছে। আমি কালই ফিরে যাব। মাহফুজের কথা শুনে তিনি খুব খুশি হন। তিনি যেন একরকম একটা কথার জন্যই অপেক্ষা করছিলেন। তোমাকে যে কি বলবো বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। আজ আমি এত খুশি লাগছি যে তুমি তোমার সব স্মৃতি ফিরে পেয়েছো। কিন্তু আমাদেরকে ভুলে যাবে না তো? আঙ্কেল কথাটা বলতেই চোখ দুটো ভিজে গেল। সবাইকে একসাথে জড়িয়ে ধরলাম। কি বলেন আপনারা? সবাইকে কেমন করে ভুলে যাব আমি? আপনারা আমার মতন অচেনাই ছেলেকে একটা বছর যেভাবে নিজের মানুষ করে রেখেছেন, তাতে কেউ খারাপ থাকতে পারে না। তারপর নীলার দিকে তাকাতেই দেখি মন খারাপ করে বসে আছে। আমি নীলার কাছে গেলাম। নীলা কান্না করে দিল। আপনি আমার কাছে আসবেন না। আপনি তো বিবাহিত মানুষ। আমি অনেক বড় ভুল করেছি আপনাকে ভালোবেসে। দেখো নীলা, তুমি এখনো অনেক ছোট। তুমি যেটা বলছো সেটা আবেগের ছাড়া আর কিচ্ছু না। তুমি অনেক সুন্দরী দেখতে। বড় হলে আমার থেকেও ভালো একটা স্বামী পাবে। তারপর অনেক কষ্টে নীলাকে বোঝাতে পারলাম। তাহলে কথা দিন মাঝে মাঝেই আমাদের এখানে সবাইকে নিয়ে বেড়াতে আসবেন। হ্যাঁ, কথা দিলাম আসবো। পরের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ 1 বছর পর বাড়িতে ফিরছি। দুপুরে বাড়িতে চলে আসলাম। এলাকার পরিবেশটা 1 বছরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তারপর বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে যেন কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে বসে পড়ল, যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এই নেহা, মাহফুজ ফিরে আসছে বাড়িতে। নেহা আমার বউ। একটু পরে আমার মেয়েকে নিয়ে দৌড়ে চলে আসলো। আমাকে দেখেই জড়িয়ে ধরলো। সবাই কান্না করছে। আমার ছোট্ট মেয়েটাও বাবাকে পেয়ে কান্নায় ভেঙে পড়ছে। সবাইকে অনেক কষ্টে শান্ত করলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সবাই প্রচুর প্রশ্ন করছে যে এতদিন কোথায় ছিলাম। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। নীলার পরিবারের কথা শুনে সবাই অনেক খুশি হলো আর একদিন ওদের বাড়িতে নিয়ে যেতে বলল। আমিও সবাইকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেলাম। এভাবেই সুখে কাটতে লাগলো পরবর্তী দিনগুলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।